গাজার আকাশে আগুন, আঙ্কারার হুঙ্কার, এরদোয়ানের বিস্ফোরক বার্তা ও প্রতিরোধে নতুন স্রোত। গাজার ধ্বংসস্তূপের ভেতর কান্না আর আকাশে ইসরায়েলি যুদ্ধ বিমানের গর্জন। এই নরক যন্ত্রণার মাঝেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যেন বজ্রপাতের মতো আওয়াজ তুললেন। গাজা দখলের পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ফোনের ওপরে ছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দুই নেতা কথা বললেন গাজার বর্তমান পরিস্থিতি আর ইসরায়েলের হামলা নিয়ে। আঙ্কারা জানিয়ে দিল ফিলিস্তিনের পাশে তারা অবিচল। তুরস্কের প্রেসিডেন্ট শুধু প্রতিশ্রুতি দেননি, তিনি ইঙ্গিত দিয়েছেন ভূ রাজনীতির পাল্টে যাওয়া বাতাসের দিকেও। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা, পশ্চিমা দেশগুলো এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে। এরদোয়ানের মতে এটা গুরুত্বপূর্ণ এক মুহূর্ত, যা প্রমাণ করছে পশ্চিমা বিশ্বেও ইসরায়েল বিরোধী সমালোচনা বাড়ছে। তুরস্ক শান্তি প্রতিষ্ঠার জন্য তার কূটনৈতিক লড়াই চালিয়ে যাবে। এরই মধ্যে সেই একই সন্ধ্যায় ইস্তানবুলের রাস্তায় নেমে এলো হাজারো মানুষ। হাতে ফিলিস্তিনি পতাকা, কণ্ঠে বজ্রধ্বনি, খুন ইসরায়েল, ফিলিস্তিন ছাড়ো। ফিলিস্তিনের জন্য সহায়তা প্ল্যাটফর্মের ব্যানারে 15টি সংগঠন আয়োজন করেছিল এই মিছিল। বাইজিদ স্কোয়ার থেকে শুরু হয়ে তাই এগোতে থাকে হাজিয়া সোফিয়ার দিকে, যেন ইতিহাস আর বর্তমান একসাথে হাঁটছে। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ব্যানারে স্পষ্ট বার্তা, গাজার ক্ষুধার্ত মানুষদের জন্য দায়ী ইসরায়েল এবং এই অবরোধের জবাবদিহিতা চাই। কিন্তু এর বাইরে আরও ভয়াবহ তথ্য দিচ্ছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। মাত্র কয়েক মাসে মৃত্যু যেন সংখ্যার সীমা ছুঁয়ে ফেলেছে। 18 মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলের তীব্র হামলায় নিহত হয়েছে অন্তত 9,862 জন ফিলিস্তিনি, আহত 40,809 জন। অক্টোবর 2023 থেকে মোট নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 61,000, আহতের সংখ্যা 1,52,850। আরও করুন অপুষ্টি ও অনাহারে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা শুক্রবার অনুমোদন দিয়েছে গাজা শহর দখলের পরিকল্পনা। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে সঙ্গে তীব্র সমালোচনা করেছে। তাদের মতে এটা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, গাজার মানবিক সংকটকে আরও ভয়াবহ করবে এবং যুদ্ধবিরতির আশা শেষ করে দেবে। কিন্তু এই গল্প শুধু গাজার নয়, এটা গোটা অঞ্চলের শক্তির লড়াই। কারণ গাজার পাশে দাঁড়াতে শুধু তুরস্ক নয়, ইরানও নিজের অবস্থান স্পষ্ট করেছে। তেহরান বহুবার জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ ভাঙা যাবে না। হামাস, হিজবুল্লাহ বা গাজার যোদ্ধাদের পেছনে যে অদৃশ্য ঢাল, তার অংশ ইরান। এই কারণেই ইসরায়েলের যে কোনো পরিকল্পনা যতই ভয়ঙ্কর হোক, বাস্তবায়ন এত কঠিন হয়ে পড়ে। গাজায় যুদ্ধ চলছে, আকাশে আগুন জ্বলছে, কিন্তু ইতিহাস বলছে যখন ফিলিস্তিনের পাশে আঞ্চলিক শক্তিগুলো এক হয়ে দাঁড়ায়, তখন আগ্রাসনের সাম্রাজ্য কেঁপে ওঠে। আর হয়তো সেই সময় এখনই। রাতের নিকষকাল অন্ধকারে গাজা উপত্যকা তখনও আর্তনাদ করছে। বোমার শব্দ, মানুষের কান্না আর ধ্বংসস্তূপের নিস্তব্ধতা, সব মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশ। ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো তখনও আকাশের বুক চিরে যাচ্ছে যেন এক হিংস্র বাজ পাখি। এমন এক ভয়ঙ্কর সময়ে হঠাৎ করে যেন রাজনীতির মঞ্চে এক নতুন মোড় এলো। যে সৌদি আরবকে ইসরায়েলের মিত্র বলে মনে করা হচ্ছিল, সেই সৌদি আরবই এবার ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে মুখ খুলল। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে রীতিমতো ঝড় তুলে দেয়। বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনাকে সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে। এই বিবৃতি শুধু কথার কথা ছিল না, এর পেছনে ছিল এক গভীর অভিযোগ। রিয়াদ অভিযোগ করে, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখা, নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ করছে। এই ঘটনাগুলো আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। এই ঘটনার টুইস্ট আসে যখন একই সময় ইরাক ও ইসরায়েলের এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেয়। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই পদক্ষেপকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দেয়। তারা দাবি করে, এই পরিকল্পনার মাধ্যমে ইসরায়েল নিরপরাধ মানুষের বিরুদ্ধে ক্ষুধার নীতি, বাস্তুচ্যুত করা এবং গণহত্যার মতো নীতি গ্রহণ করেছে। ইরাক ফিলিস্তিনিদের জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এর আরেকটি দিক ছিল। যখন সৌদি আরব এবং ইরাক ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার, তখন ইসরায়েলের ভেতরের খবর বাইরে আসতে শুরু করে। টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে জানা যায়, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা আসলে গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। একই সাথে তারা যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিকদের জন্য মানবিক সহায়তা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। এই মানবিক সহায়তা প্যাকেজটি ছিল এক ধরনের ধোঁয়া, যার আড়ালে লুকিয়ে ছিল ইসরায়েলের আসল উদ্দেশ্য।
প্রতিবেদনে আরও বলা হয়, হামাসের সাথে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল কিছু শর্ত দিয়েছে। এই শর্তগুলো ছিল হামাসকে নিরস্ত্রীকরণ, জিম্মিদের ফেরত আনা, গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গাজার শাসন হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বদলে বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে হস্তান্তর করা। এই শর্তগুলো থেকে বোঝা যায় ইসরায়েল গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং হামাসকে ক্ষমতা থেকে সরাতে চায়। অন্যদিকে এই শর্তগুলো থেকে বোঝা যায় ইসরায়েল গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং হামাসকে ক্ষমতা থেকে সরাতে চায়। অন্যদিকে সৌদি আরব এবং ইরাকের এই প্রতিবাদ আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে আরও কোণঠাসা করে তুলেছে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় কী ভূমিকা নেয় এবং ফিলিস্তিনিদের ভাগ্যে কী লেখা আছে। এই ঘটনাগুলো যেন এক জটিল নাটকের মঞ্চ সাজিয়েছে, যেখানে প্রতিটি চরিত্রেই রয়েছে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য, আর দর্শকদের মনে তৈরি হচ্ছে নতুন নতুন প্রশ্ন। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, আহত এক সৈন্য। গাজা যুদ্ধের আবহে দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে একজন ইসরায়েলি সৈন্য গুরুতরভাবে আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনাটি একটি দুর্ঘটনা, তবে এ নিয়ে বেশ কিছু পরস্পর বিরোধী বক্তব্য সামনে এসেছে। ঘটনার বিবরণ: মিশর সীমান্তের কাছে অবস্থিত পানান আঞ্চলিক ব্রিগেড ঘাঁটিতে এই বিস্ফোরণ ঘটে। সামরিক বিবৃতি অনুযায়ী একজন আইডিএফ সৈন্য তার কাছাকাছি থাকা একটি পেট্রোল জারিকেন বিস্ফোরণের ফলে গুরুতরভাবে দগ্ধ হন। প্রথমে তার আঘাতকে মাঝারি মানের বলে মনে করা হলেও পরে অবস্থার অবনতি হয় তাকে গুরুতর আহত হিসেবে তালিকাভুক্ত করা হয়। এই ঘটনার পর ইসরায়েলি সামরিক পুলিশ তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য মিলিটারি অ্যাডভোকেট জেনারেলের কাছে জমা দেওয়া হবে পর্যালোচনার জন্য। টাইমস অফ ইসরায়েলের মতে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে সে সম্পর্কে বেশ কিছু ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। এই বিস্ফোরণের ঘটনা এমন এক সময় ঘটল যখন ইসরায়েল প্রায় প্রতিদিনই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হচ্ছে। ইয়েমেনি বাহিনী ইসরায়েলে 3টি ড্রোন হামলার দাবি করেছে। একই সাথে হামাস ও তার সহযোগীরা গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে অবিরাম ক্ষেপণাস্ত্র ও মর্টার হামলা চালাচ্ছে। 2023 সাল থেকে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযান সত্ত্বেও গাজার ভেতরে ও বাইরে হামাসের আক্রমণ এখনো থামেনি। এদিকে গাজায় হামলা বন্ধে ইসরায়েল সরকারকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের 6 শতাধিক অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা। এর মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর সাবেক প্রধানরাও রয়েছেন। ট্রাম্পের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে বলা হয়েছে, বর্তমানে হামাসকে ইসরায়েলের জন্য হুমকি বলে মনে করেন না তারা। 4 আগস্ট ওই চিঠি বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, ইসরায়েলিদের বড় অংশের কাছে আপনার ট্রাম্প বিশ্বাসযোগ্যতা, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারকে সঠিক পথে পরিচালনা করার জন্য আপনার সক্ষমতা বৃদ্ধি করে। যুদ্ধ বন্ধ করুন, জিম্মিদের ফিরিয়ে আনুন, দুর্দশা থামান। এমন সময় ট্রাম্পের উদ্দেশ্যে এই চিঠি লেখা হলো যখন গাজায় সামরিক অভিযান জোরদার করার কথা বলেছেন নেতানিয়াহু। সংঘাত বন্ধে হামাসের সঙ্গে ইসরায়েল সরকারের আলোচনাও থমকে আছে। এরই মধ্যে প্রতিদিন গাজায় ইসরায়েলের হামলায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হচ্ছেন। 2023 সালের 7 অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর গাজায় নিহত হয়েছেন প্রায় 61,000 ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজায় বন্দি জিম্মিদের কাছে ত্রাণ সরবরাহের জন্য রেড ক্রসের সঙ্গে কাজ করতে প্রস্তুত হামাস। এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। তবে এজন্য ইসরায়েলকে কিছু শর্ত দিয়েছে তারা। সেগুলো হলো, ইসরায়েলকে স্থায়ীভাবে মানবিক করিডর খুলে দিতে হবে। এছাড়া ত্রাণ সরবরাহের সময় বন্ধ রাখতে হবে আকাশপথে হামলা। হামাস জানিয়েছে একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণে সম্মত হবে না। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের অন্যতম প্রধান দাবির জবাবে তারা এটি জানিয়েছে। লেবাননের অগ্নিগর্ভ পরিস্থিতি, হিজবুল্লাহর নতুন হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির আকাশে আবার ঘনিয়ে আসছে কালো মেঘ। ইসরায়েল এবং লেবাননের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার পারদ আবারও চড়ছে। এক নীরব যুদ্ধবিরতির আড়ালে চলছে এক স্নায়ু যুদ্ধ। এই যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, আর সেটির স্পষ্ট ইঙ্গিত দিয়েছে হিজবুল্লাহ।
লেবাননের উপপ্রধান নাইম কাশেমের বক্তব্য অনুযায়ী ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ যদি লেবাননের অভ্যন্তরে তাদের অভিযান বাড়ানোর চেষ্টা করে তাহলে ক্ষেপণাস্ত্র হামলা আবার শুরু হবে। এই হুমকি এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। হিজবুল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা কোনো ধরনের চাপে নিজেদের অস্ত্র ত্যাগ করবে না। বিতর্কিত পাহাড়গুলো থেকে ইসরায়েল যতক্ষণ না সরে যাচ্ছে ততক্ষণ হিজবুল্লাহ তাদের সামরিক শক্তি ধরে রাখবে। এই পাহাড়গুলো হিজবুল্লাহকে ইসরায়েলের উত্তর সীমান্ত শহরগুলোর উপর নজরদারি এবং হুমকি দেওয়ার কৌশলগত সুবিধা দেয়। কাশেম আরও বলেছেন, ইসরায়েল আমেরিকার রাজনৈতিক চাপের সুযোগ নিয়ে সীমিত আগ্রাসন চালাচ্ছে, কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধে যেতে তারা ভয় পাচ্ছে। কারণ তারা জানে যে যদি একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তাহলে লেবাননের সেনাবাহিনী এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করবে এবং ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রের আঘাত হানবে। গত 8 মাসে তারা যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করেছে তা 1 ঘন্টার মধ্যে অকার্যকর হয়ে যাবে। কাশেমের এই মন্তব্য ইসরায়েলের সামরিক প্রস্তুতি নিয়ে একটি বড় প্রশ্ন তৈরি করেছে। একদিকে যখন হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে, তখন লেবাননের মন্ত্রিসভা হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করার প্রস্তুতি নিচ্ছে। প্রায় 14 মাস ধরে চলা যুদ্ধের পর লেবানন বর্তমানে আমেরিকার পক্ষ থেকে তীব্র চাপের মধ্যে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর তাদের প্রধান লক্ষ্য এখন হিজবুল্লাহকে নিরস্ত্র করা। সরকারের খসড়া পরিকল্পনা অনুযায়ী এই বছরের শেষের আগে লেবাননের সেনাবাহিনীকে হিজবুল্লাহর কাছ থেকে অস্ত্র সংগ্রহের একটি পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী দেশের সামরিক এবং নিরাপত্তা বাহিনীর বাইরে কারো কাছে কোনো অস্ত্র থাকবে না। কিন্তু কাশেমের বক্তব্য এই পরিকল্পনার ঠিক বিপরীত। তিনি সরকারকে চাপ এবং হুমকির মুখে নিজেদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন, হিজবুল্লাহর মতো প্রতিরোধ শক্তিকে দুর্বল করার বদলে। এই বক্তব্য থেকে বোঝা যায় যে হিজবুল্লাহ কোনোভাবেই তাদের অস্ত্র ত্যাগ করতে রাজি নয়, এমনকি যদি লেবাননের সরকারও এমন কোনো সিদ্ধান্ত নেয়। এই পরিস্থিতিতে লেবাননের সরকার একটি বিশাল রাজনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে আছে। একদিকে আমেরিকার চাপ এবং দেশের রাজনৈতিক মহল থেকে নিরস্ত্রীকরণের দাবি, অন্যদিকে হিজবুল্লাহর কঠোর অবস্থান। এই দুইয়ের মাঝে লেবাননের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা এখন দেখার বিষয়। হিজবুল্লাহর এই কঠোর হুঁশিয়ারি কি লেবাননের সরকারকে তাদের নিরস্ত্রীকরণ পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য করবে? ধ্বংসের কিনারে ইসরায়েল, হিজবুল্লাহর হুঁশিয়ারি নাকি যুদ্ধ ঘোষণা? তেল আবিবের আকাশে তখনও সূর্যাস্তের শেষ আভা। ইসরায়েলিরা নিজেদের দৈনন্দিন জীবনে ব্যস্ত। 8 মাস ধরে চলা এক অদৃশ্য নিরাপত্তা বলয়ের মধ্যে তারা যেন অনেকটাই স্বস্তিতে। কিন্তু হঠাৎই লেবানন থেকে ভেসে এলো এক বজ্র কণ্ঠ। হিজবুল্লাহর প্রধান শেখ নাইম কাশেমের একটি ছোট্ট কিন্তু ভয়ঙ্কর বার্তা যেন সব শান্তি কেড়ে নিল। তার কথাগুলো ছিল অনেকটা এমন: তোমাদের নিরাপত্তা যা তোমরা 8 মাস ধরে গড়ে তুলেছ তা 1 ঘন্টার মধ্যেই ধ্বংস করে দেওয়া সম্ভব। শুধু কয়েকটি ক্ষেপণাস্ত্রের আঘাতই যথেষ্ট। এই একটি উক্তি যেন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে নতুন করে আগুন জ্বালিয়ে দিল। শেখ নাইম কাশেমের এই হুঁশিয়ারি কোনো সাধারণ হুমকি ছিল না, এটি ছিল একটি স্পষ্ট আলটিমেটাম। তিনি সরাসরি ইঙ্গিত দিলেন যে হিজবুল্লাহর হাতে এমন অস্ত্র আছে যা দিয়ে ইসরায়েলকে মাত্র 1 ঘন্টার মধ্যেই নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। কিন্তু এই হঠাৎ হুমকির পেছনে আসল কারণ কি? শেখ নাইম কাশেমের এই ভাষণটি ছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদ ইজাদির 40তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে। ইজাদি ছিলেন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর ঐক্যের পক্ষে একজন বড় সমর্থক। তিনি বিশ্বাস করতেন ইমাম খোমেনি এবং ইমাম খামেনির আদর্শ মেনেই ফিলিস্তিনিদের পাশে থাকতে হবে। তার এই আদর্শই হিজবুল্লাহর লড়াইয়ের মূল ভিত্তি। তাই তার মৃত্যু, যা ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ফিলিস্তিনিদের আরো ঐক্যবদ্ধ করার প্রতীক, তা যেন হিজবুল্লাহ নতুন করে জ্বলে ওঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাষণে নাইম কাশেম স্পষ্ট করে বলেছেন যে লেবাননের প্রতিরোধ শক্তি সুসংহত এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। তিনি আন্তর্জাতিক চাপ সত্ত্বেও অস্ত্র সমর্পণ করতে রাজি নন। আন্তর্জাতিক মহল যখন হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য চাপ দিচ্ছে, তখন নাইম কাশেম সরাসরি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন: যদি আমরা অস্ত্র ছেড়ে দিই তাহলে লেবাননকে কে রক্ষা করবে? তার মতে ইসরায়েলি নেতারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে হিজবুল্লাহ অস্ত্র না ছাড়া পর্যন্ত তাদের আগ্রাসন বন্ধ হবে না। যুদ্ধ নাকি কূটনীতির খেলা? হিজবুল্লাহর এই কঠোর অবস্থান কি সত্যিই একটি আসন্ন যুদ্ধের ইঙ্গিত, নাকি এটি কেবল ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির একটি কৌশল? নাইম কাশেম তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, হিজবুল্লাহ তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। এই বক্তব্য থেকে বোঝা যায় তারা কোনো অবস্থাতেই পিছু হটতে রাজি নয়।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক অদ্ভুত মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে ইসরায়েলের সামরিক শক্তি, অন্যদিকে হিজবুল্লাহর অদম্য প্রতিরোধ ক্ষমতা। এই দুই পক্ষের মাঝখানে পড়ে লেবাননের সাধারণ মানুষ যেন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে। 1 ঘন্টার আলটিমেটাম, এই কথাটি কেবল একটি হুমকি নয়, এটি এক ধরনের রাজনৈতিক ঘোষণা। এটি একদিকে যেমন হিজবুল্লাহ দৃঢ়তা প্রমাণ করে, অন্যদিকে তেমনি ইসরায়েলকে সরাসরি বার্তা দেয় যে তাদের নিরাপত্তা কোনোভাবেই নিশ্চিত নয়।